ছাত্রছাত্রীরা সেমিস্টার 4-এ আমরা কিন্তু নিউট্রিশনের কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরের নোটস আমরা দিইনি। তার কারণ যিনি নিউট্রিশনের শিক্ষক ছিলেন, যিনি আমাদের নোটস তৈরি করেন, তার একটা অসুবিধার কারণে আমরা নোটস দিতে পারিনি। কিন্তু তিনি তোমাদের জন্য কিন্তু নিউট্রিশনের সাজেশান আমার কাছে সেন্ড করেছেন, সেটাই আজ এই ভিডিওতে। শুধুমাত্র তিনি কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যে গুরুত্বপূর্ণগুলো না পড়ে গেলে হবেই না, বিশেষ করে এই পরীক্ষার আগের মুহূর্তে একদম লাস্ট মিনিট টিপস হিসেবে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের আমি তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বলে দেবো, পড়ে যাও, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। 100% কমন বলবো না, কারণ 100% সাজেশন উনি দেননি, শুধু ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বলেছে, সেটাই তোমাদের আমি বলতে চাই। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের পড়া আছে কিনা, একদম অধ্যায়ভিত্তিক বলবো, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করতে হবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, প্রথমে আলোচনা করব আমি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। একদম যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে আমি সাজেশন বলে দেব, সেখানে তোমাদের কি কি করতে হবে দেখে নাও। প্রথমে যদি আলোচনা করি প্রথম অধ্যায়, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি। এখান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে উনি বলছেন সেটা হচ্ছে গর্ভবতী নারীর জন্য সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ গর্ভবতী নারীদের কীরকম ডায়েট চার্ট হওয়া উচিত বা সুষম খাদ্যের যে তালিকা সেটা পড়তে হবে। তারপর গর্ভাবস্থাকে কেন শারীরবৃত্তীয় চাহিদা সম্পন্ন অবস্থা বলা হয়, এটাও তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে গর্ভাবস্থার কমপক্ষে সাধারণ 4টি সাধারণ জটিলতাও তাদের প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্নগুলো বলে দিচ্ছি, একটু নোট করে নাও। তারপরের প্রশ্ন, স্তন্যদানকারী মায়ের পুষ্টি চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন, গর্ভাবস্থায় পুষ্টিহীনতার ক্ষতিকর প্রভাব আলোচনা করো। অর্থাৎ গর্ভবতী মহিলা যদি পুষ্টিকর খাদ্য না খান তাহলে কি কি প্রভাব তার শরীর তথা তার যে শিশুটি রয়েছে গর্ভে তার কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা। তারপরের প্রশ্ন, ল্যাকটেশনের সময় খাদ্য নিয়ম অনুসরণ না করলে কি সমস্যা দেখা দিতে পারে আলোচনা করো। এগুলো পড়তে হবে। এগুলো ছিল ফার্স্ট অধ্যায়ের প্রশ্ন। চলে যাব নেক্সট অধ্যায়, শিশুদের পুষ্টি। এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে বলছেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কোলাস্ট্রামের গঠন আর গুরুত্ব ব্যাখ্যা করো, এটা পড়তে হবে। তারপরে পার্থক্য পড়তে হবে স্তন্যপান বনাম কৃত্রিম দুধ, এইটার পার্থক্য তোমাদের পড়তে হবে। নেক্সট কোশ্চেন, উইনিং কি, একই সাথে উইনিংয়ের প্রয়োজনীয়তা ও সঠিক নিয়ম আলোচনা করো, এটা পড়তে হবে। তারপর শিশুদের টপ মিল্ক নিয়ে যেটা রয়েছে সেইগুলি নিয়ে পড়তে হবে, অর্থাৎ টপ মিল্ক নিয়ে বিস্তারিত আলোচনা পড়তে হচ্ছে টিকার আকারে। তারপর মাল্টিপারপাস ফুড ও বাল আহার এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, শিশুদের অপুষ্টির সঙ্গে ভুল খাদ্য অভ্যাসের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ইনফ্যান্টস অর্থাৎ একদম অল্প বয়সী শিশু ছোটদের সাধারণ ফিডিং প্রবলেমস উল্লেখ করে আলোচনা করো। তাদের খাওয়ানোর সময় যে যে অসুবিধাগুলি হয় সেই অসুবিধাগুলি আলোচনা করতে বলছে। এটা ছিল তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে। তারপরে চলে যাব 3 নম্বর অধ্যায়, ডায়েট থেরাপি বিভিন্ন রোগের ক্ষেত্রে, সেই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে বলছেন সেটা হচ্ছে ডায়েটিক্স ও ডায়েট থেরাপি এই দুটোরই সংজ্ঞা পড়তে হবে, উদ্দেশ্য পড়তে হবে আর গুরুত্ব পড়তে হবে। বোঝাতে পারলাম? তারপরের প্রশ্ন, থেরাপিউটিক ডায়েটের জন্য নর্মাল ডায়েট কিভাবে পরিবর্তন করা হয় ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ডায়াবেটিস রোগের জন্য খাদ্য নিয়মের মূল নীতি বিস্তারিত আলোচনা করো রোগীদের। তারপরের প্রশ্ন, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রোগীর জন্য খাদ্য নির্বাচন কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, করোনারি হার্ট ডিজিজ বা CHD এর ডায়েট থেরাপি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ওবেসিটি অর্থাৎ হচ্ছে মোটাপা যেটাকে বলা হয়, ওবেসিটির কারণ, ক্ষতি ও ডায়েট থেরাপি আলোচনা করতে হবে। তারপরের প্রশ্ন, টাইফয়েড রোগীর জন্য খাদ্য তালিকা নির্মাণের নীতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, টিউবারকিউলোসিস রোগীর জন্য পুষ্টি নীতিগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ক্যান্সার রোগীর জন্য খাদ্য নীতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পেপটিক আলসার রোগীর জন্য নিষিদ্ধ ও অনুমোদিত খাদ্যসমূহ আলোচনা করো। অর্থাৎ পেপটিক আলসার রোগে যিনি ভুগছেন তার কি কি খাবার খাওয়া বারণ আর কি কি খাবার খাওয়া উচিত সেটা। তারপর ডায়রিয়া রোগীর জন্য ORS এবং খাদ্য সংক্রান্ত নীতিগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে কনস্টিপেশন রোগীর জন্য খাদ্য নিয়ম আলোচনা করো। নেক্সট হচ্ছে অ্যাকিউট ও ক্রনিক নেফ্রিটিস রোগীর ডায়েট থেরাপি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, রেনাল স্টোন রোগীর জন্য খাদ্যনীতি আলোচনা করো। নেক্সট, জন্ডিস রোগের জন্য খাদ্যনীতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কোলেলিথিয়াসিস
রোগীর খাদ্যনীতি ব্যাখ্যা করো। এগুলো ডায়েট থেরাপি থেকে পড়তে হচ্ছে। ইউনিট 1-এ এগুলো ছিল। ইউনিট 2-এ যেটা তোমাদের রয়েছে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, এখান থেকে যে চতুর্থ অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের নাম ভারতে সাধারণ ঘাটতিজনিত রোগ ও জাতীয় পুষ্টি কর্মসূচি। এখান থেকে যে প্রশ্ন পড়তে হবে, প্রথম PEM এর প্রকার, লক্ষণ, কারণ ও প্রতিরোধ, এগুলো পড়তে হচ্ছে। তারপরের প্রশ্ন ভিটামিন A ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাবের কারণ, উপসর্গ ও প্রতিরোধ তোমাদের পড়তে হচ্ছে। তারপরের প্রশ্ন অ্যানিমিয়া প্রতিরোধে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রফিক্সালিক্স প্রোগ্রাম অর্থাৎ NNAPP এর ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা IDD এর কারণ, উপসর্গ ও নিয়ন্ত্রণ কর্মসূচি আলোচনা করো। নেক্সট কোশ্চেন রিকেটস, অস্টিওম্যালেসিয়া আর অস্টিওপোরোসিস এর তুলনামূলক আলোচনা, মানে কী জন্য হয়। তারপরের প্রশ্ন পড়তে হবে জাতীয় ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি অর্থাৎ NDDCP এর প্রধান ধাপগুলি ব্যাখ্যা করো। তারপরে চলে যাব নেক্সট অধ্যায় নম্বর 5 সহায়ক খাদ্য কর্মসূচি ও বিভিন্ন সংস্থার ভূমিকা। এখান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে RDA, RDI ও সাপ্লিমেন্টারি ফিডিং এর সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন ICDS এর লক্ষ্য, কার্যপ্রণালী ও উপকারিতা আলোচনা করো। নেক্সট কোশ্চেন MDMP অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রাম এর উদ্দেশ্য, লক্ষ্য ও সুবিধা ব্যাখ্যা করো। নেক্সট ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট FAO, WHO আর ইউনিসেফ পুষ্টি ক্ষেত্রে তাদের ভূমিকা লেখো মূলত টিকা আকারে। নেক্সট আরও পড়তে হবে টিকা, ICMR পড়তে হবে, NIN পড়তে হবে, NNMB জাতীয় পুষ্টি উন্নয়নে এদের ভূমিকা পড়তে হচ্ছে। চলে যাব নেক্সট অধ্যায় কমিউনিটির জন্য পুষ্টি শিক্ষা। এখান থেকে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে নিউট্রিশন এডুকেশন এর উদ্দেশ্য, গুরুত্ব ও নীতি পড়তে হবে। তারপর নিউট্রিশন এডুকেশনের কেন্দ্র পড়তে হবে, মাধ্যম পড়তে হবে ও পদ্ধতি পড়তে হবে। তারপর কুকিং ডিমনস্ট্রেশন এর একটি কার্যকরী শিখন পদ্ধতি ব্যাখ্যা করো। তারপর অধ্যায় 7 খাদ্যের পুষ্টিমান নির্ণয়। এখান থেকে যে পড়তে হবে প্রথম ফুড এক্সচেঞ্জ লিস্ট কি, এর ব্যবহার ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন ফুড ভ্যালু টেবিল ব্যবহার করে খাদ্যের পুষ্টিমান নির্ণয়ের ধাপ লেখো। তারপরের প্রশ্ন ব্যালেন্স ডায়েট তৈরিতে ফুড এক্সচেঞ্জ সিস্টেমের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি নিউট্রিশনে পড়া থাকে নিশ্চিন্ত থাকতে পারো অনেকগুলো তোমরা এখান থেকে কমন পেতে চলেছো। ভালো করে পড়তে হবে, এই প্রশ্ন উত্তরগুলো তৈরি আছে কিনা যাচাই করে নিতে হবে, তাহলেই দেখবে পুষ্টিবিজ্ঞানে তোমাদের অনেকটাই কিন্তু সমস্যা যেটা রয়েছে দূর হবে। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।